الذي زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল জুমারে ৭৩ এবং ৭৪ নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, যারা তাদের প্রভুকে ভয় করেছে তাদেরকে নিয়ে যাওয়া হবে জান্নাতের দিকে এবং জান্নাতের রক্ষী ফেরেশতাগণের পক্ষ থেকে তাদেরকে জানানো হবে সাদর সম্ভাষণ। অতঃপর বলা হবে, প্রবেশ করো সেই জান্নাতে যেই জান্নাতের প্রতিশ্রুতি মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য করা হয়েছিল। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার জনাব মোহাম্মদুল্লাহ মামুনকে তার আমেরিকান ঘটনার যে তিক্ততা, যে অভিজ্ঞতা সে সম্পর্কে এবং তার জীবনে এবং অন্য আসামিদের স্বৈরাচারী হাসিনার মামলা দায়েরকৃত মামলার অন্যান্য আসামিদের সম্পর্কে উনি ওনার বক্তব্য উপস্থাপন করবেন। জনাব মোহাম্মদুল্লাহ মামুন। আমি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করি। আমি একজন সত্য ব্যবসায়ী। আমরা সবাই অবগত আছি যে কিছুদিন আগে আমাদের নামে একটা মামলা হয়েছিল। সেই মামলার বিষয়বস্তু ছিল সবাইকে কিডন্যাপ করে হত্যা ষড়যন্ত্র এবং সেই হত্যা ষড়যন্ত্র মামলার ষড়যন্ত্রকারী প্রধান পরিকল্পনাকারী হইলাম আমি। সেটা জাসাদ অফিসে পয়সা এটা করেছিলাম এবং আমার সাথে জড়িত ছিল আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। আপনারা এখানে বেশি ইয়ে করেন, আমরা লাইভে আমরা লাইভে ঢুকিয়ে দিচ্ছি। এটা কেন হলো? প্রশ্ন হচ্ছে আমাকে ঢাকাতে একটা ঘটনাকে সাজাইয়া যেটা আমি তখন ঢাকাতে আসি না, গত 15 বছরে বাংলাদেশে আসি। তারপরে কেন এটা করবো? সহজেই সবার মনে একটা প্রশ্ন রাখতে পারে। সেটা হচ্ছে যখন হাসিনা ওয়াজেদ ক্ষমতা আসার কিছুদিন পরে বিভিন্ন মাধ্যমে জানতে পারলাম যে তার মানি লন্ডারিং বিভিন্ন টাকা থেকে টাকা নিয়ে বিদেশে পাচার করতেছে। তখন আমি আমার ছেলে আমরা একটা প্রাইভেট ইনভেস্টিগেটর হায়ার করি, অর্থাৎ প্রাইভেট তদন্ত সংস্থা। এটা আমেরিকাতে লিগ্যাল, তারা করতে পারে। এটা করার পর এক পর্যায়ে এসে তারা আমাকে রিকমেন্ড করলো যে FBI এর একটা লোকের সাথে সম্পর্ক আছে, ওদের সাথে সরাসরি যোগাযোগ করলে সহজ হবে। আমরা তখন আমেরিকার FBI এর সাথে যোগাযোগ করি। এটা প্রাইভেট এটা কিন্তু আমরা সরকারিভাবে এটা করা যায় না, পার্সোনালি। এবং এটার মধ্যে কিছু লেনদেনও ছিল যেটা ইলিগাল। যাহোক এটা করার পর প্রথমে যে আমাদেরকে যে বাইন্ডিং $300 মিলিয়ন মানি লন্ডারিং আমেরিকাতে
এবং FBI অনেকবার ট্রাই করছিল যে আমেরিকা বাংলাদেশের সাথে যোগাযোগ করছে, অ্যাটর্নি জেনারেলের সাথে যোগাযোগ করছে, এটা সত্য উৎসটা কোথায়, কিন্তু এরা কেউ প্রকাশন করেনি। যেটা বর্তমানে $300 মিলিয়ন ইনভেস্টমেন্ট করতেছে, এটা প্রথম কেস। এরপরে বিভিন্ন দীর্ঘদিন সময় এটা ইনভেস্টিগেশন হচ্ছে, এটা হইয়া ফাইনালি যে রিপোর্ট, আমি সঙ্গে করতেছি, ফাইনালি যে রিপোর্টটা দিয়েছে এই রিপোর্টের হলো যে ওভার $10 বিলিয়ন হাসিনা তার পরিবার এবং তারা বিদেশের টাকা পাচার করছে, এবং এটা বিভিন্ন দেশে কেইমান আইল্যান্ড, হংকং, সিঙ্গাপুর এবং ইউরোপের অন্যান্য দেশে এই $10 বিলিয়ন এই যে পাচার করছে, এটার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে আরো আমেরিকা আরো জড়িত আছে। এখন এরপরে FBI এই রিপোর্টগুলো আমেরিকান জাস্টিস ডিপার্টমেন্টে জমা দেওয়ার পর ফেডারেল কোর্ট মেরিল্যান্ড সচিব জয়কে একটা সমন দিল, হাজির হয়েছে, সে বলছে যে ব্যাপার ডিসক্লোজ করে নাই, কিন্তু সচিব জয় হল তার ডিপ্লোমেটিক ইমিউনিটি ছিল, যেহেতু সে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা, এই জন্য তারা বিচারটা ওখানে এখন তো নাই, এখন এটা বিচার ট্রেনিং অর্ডার আছে, সে ইচ্ছা করলে যে কোনো জায়গায় মুভমেন্ট করতে পারে না। এরপরে যে মানি লন্ডারিং এর কেস যেটা হয়েছিল, এখানে যে FBI সাথে যে ব্রাইব টাকা লেনদেন হয়েছে, এটা নিয়ে আমেরিকাতে একটা কেস হয়েছে, এবং এই কেসে হওয়ার যখন হয় তখন ওই কেসে আমার ছেলে রেজবি আহমদ তার কিছুতে সাজা হয়েছে, যাও তারপরে এখন অনেক তথ্যবাদ আছে, আমি সঙ্গে বলবো, এরপরে মিডিয়ার রিপোর্ট আমাদের কাছে আছে। এখন এই গভর্নমেন্ট আমাদের সহযোগিতা চায়, আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার উবাইদুর রহমান টিকু, রংপুর বিএনপি। ব্যারিস্টার উবাইদুর রহমান টিকু। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। আজকে এই অনুষ্ঠানের সভাপতি আয়োজক জাকারিয়া আহমেদ, এখানে আসলে আমি হঠাৎ করে চলে এসেছি। এখানকার আয়োজকের অন্যতম 90-এর গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার অন্যতম সিনিয়র সহযোদ্ধা, আমরা একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে লেখাপড়া করেছি, জনাব জাহাঙ্গীর আলম মিন্টু ভাই। এখানে উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দের সাথে, যদিও প্রধান অতিথি এখন আসেন নাই, যিনি এসেছেন, আমি লন্ডনে দীর্ঘ সময় অবস্থান করার সময়ে যার স্নেহে, যার নেতৃত্বে, যার দক্ষতায়, তার আকাশচুম্বী বক্তৃতায় সারা ইউরোপে সহ বাংলাদেশের জনমানুষকে একত্রিত করেছেন। শেখ হাসিনার বিরুদ্ধে ইউরোপের দেশে দেশে রাজপথে, লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে, লন্ডনের জাতীয় সংসদ পার্লামেন্টের সামনে, সেই সময়ের টনি ব্লেয়ার থেকে শুরু করে, ডেভিড ক্যামেরুন থেকে শুরু করে সমস্ত প্রধানমন্ত্রী বাসভবনের সামনে রাজপথে যার নেতৃত্বে আন্দোলন করেছি, বিশেষ করে যার এই অগ্নিগর্ভ বক্তব্য শেখ হাসিনার তত্ত্বাবধান স্থাপিয়ে দিয়েছিল দেশে বিদেশে, সেই সংগ্রামী জননেতা আমার মুরব্বী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির বিপ্লবী সভাপতি জনাব M.A. মানিক ভাই আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমি দু-একটি কথা বলি শেষ করব। এই পৃথিবীর ইতিহাসের অনেক ইতিহাসী রাজনীতিবিদ তৈরি করেন, কেউ ক্ষুদ্র, কেউ বৃহৎ, কেউ মধ্যম, কিন্তু আমরা বলতে চাই
এম এ মানিক ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ডাক্তার জুবাইদুর রহমানের সফর সঙ্গী হিসাবে উনি হয়তো সিলেটে চলে যাবেন, আবার হয়তো কখন দেখা হবে জানি না। শুধু আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই, আগামীতে শুধু আপনি লন্ডনের, ইংল্যান্ডে সব ইউরোপে নেতৃত্ব দিবেন তাই না, আমরা চাই আপনি সিলেটের আপনার যে আসন, ওই আসন থেকে আপনি মনোনয়ন পাবেন এবং খালেদা জিয়া তারেক রহমান আপনাকে মনোনয়ন দেবেন এবং আগামীতে সিলেটে আপনি একজন ফুল মন্ত্রীর মর্যাদায় বাংলাদেশের নেতৃত্ব দিবেন। কারণ এ ধরনের নেতা যদি আমরা হারিয়ে ফেলি, এ ধরনের নেতা যদি মর্যাদা আমরা দিতে ভুল করি, এ ধরনের নেতা যদি আমরা সামনে ধরে রাখতে না পারি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারের প্রকোষ্ঠে নিমজ্জিত হবে। নেতা এমনি তৈরি হয় না, একজন মালিক এভাবে তৈরি হয় নাই। বৃহত্তর সিলেটের সংগ্রামী নেতা মানিক ভাইকে আমি আমার জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় সংসদ চাঁদপুর জেলা বিএনপি এবং মতলব উত্তর দক্ষিণ চাঁদপুর 2 আসনের পক্ষ থেকে সংগ্রাম অভিবাদন জানাচ্ছি এবং আগামীতে আমরা ঐক্যবদ্ধভাবে এই যে গতকাল প্রেসিডেন্ট আব্দুল হামিদ পাঠিয়ে দিয়েছেন, যে আব্দুল হামিদের রাবার স্ট্যাম্প শোয়ের মাধ্যমে অবৈধ সংসদে 295 জন এমপি, যে চোর এমপি, তারা যে সমস্ত আইন পাস করেছে বিনা দ্বিধায় নিরীহ মানুষকে ফাঁসির অর্ডারে এই আব্দুল হামিদ সই করেছেন। আমরা অবিলম্বে আব্দুল হামিদকে ইন্টারপোলের মাধ্যমে গ্রেফতার করে বাংলাদেশের ন্যায় বিচার নিশ্চিত করে অবিলম্বে নির্বাচন দিয়ে গণতন্ত্রের জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ব্যারিস্টার মরিয়ম চৌধুরী। আমাদের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ জনাব AZM জাহিদ ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা তাকে বরদানি দিয়ে সম্বর্ধনা জানান। আপনি সাংবাদিক তোমার সিনার কথা, ও তো সাংবাদিক। ভাই আপনি একটু পিছন থেকে নেন না ভাই। ভাইয়া আমরা লাইভ করছি। বাবা হাঁটাহাঁটি করলে আমাদের সম্মানিত প্রধান অতিথি এম এ মানিক ভাই সহ সাংবাদিক ভাই বোন, সকলকে আমার সালাম এবং শুভেচ্ছা। আমি অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ। আজ আমরা এখানে এসেছি আমাদের আগামী নির্বাচন সম্পর্কে আলোচনা করতে। আমি এখানে আমার যেহেতু আমি একজন আইনজীবী এবং তাহলে সেই ক্ষেত্রে আমি একটু ছোট্ট করে এখানে ওনাদের আইনের যে সমস্যাগুলো আমরা সবসময় ফেস করে থাকে সেটা নিয়ে একটু ছোট্ট মিনিটের আমি কথা বলতে চাই। আমাদের এই হাসিনা রেজিমে ওনাদের ভূমি দখল সহ শুরু করে
অন্যান্য অনেক সমস্যার মধ্যে দিয়ে ওনাদের যেতে হয়েছে। ওনারা কষ্ট করে অর্থ উপার্জন করেন এবং ওনারা আমাদের অর্থনীতিকে সচল রেখেছেন। ওনাদের একটা বিশেষ অবদান আছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা সেই মর্যাদাটা ওনাদেরকে দিতে পারিনি। ওনাদের বিভিন্ন ভাবে ওনাদেরকে ভিকটিম করা হতো, বিভিন্ন ভাবে হাসিনার সন্ত্রাস বাহিনী দিয়ে হোক বা প্রশাসনের ক্যাডার দিয়ে হোক, যেভাবেই হোক তাদেরকে একটা চক্র তৈরি করা হয়েছিল যেখানে তাদেরকে টার্গেট করা হতো, স্পেশালি প্রবাসীদের জমি যেন তারা এসে সেভাবে কোনো প্রতিকার না পেতে পারে। আমরা যেহেতু আমি আইনজীবী ফোরামের একজন সদস্য, সেক্ষেত্রে আজকে আমি এখানে বলতে চাই, অবশ্যই আমি এই প্রস্তাবনাটা দিব যে তাদের জন্য যেন লিগাল এইড সেল একটা প্রতিষ্ঠা করা হয় প্রতিটি জেলায়, যেখানে তারা যেন এসে একটা প্রাথমিক একটা উপকার বা একটা প্রতিকার পেতে পারে, যেমন তাদের দলিল বা অন্যান্য কাগজপত্র বা যে ধরনের যেভাবে তাদেরকে হয়রানি করা হচ্ছে সেগুলো নিয়ে একটা সুরাহা আমরা করার চেষ্টা করতে পারি। আপনারা জানেন কোর্টের অবস্থা এবং যেহেতু মামলার জট থাকে এবং এই মামলাগুলো বছরের পর বছর চলতে থাকে, কিন্তু তারা কোনো প্রতিকার পায় না এবং প্রবাসীদের পক্ষে এটা সম্ভব না যে ওনারা দেশে এসে এই ঝামেলার মধ্যে ওনারা যেতে পারবে। তো সেই হিসেবে আমি বলতে চাই, আমি একজন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের একজন সদস্য হিসেবে আমি বলতে চাই যে ওনাদের জন্য আমরা সবসময় পাশে থাকবো এবং যতটুকু পারি আমরা সাহায্য করবো। আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, অন্যান্য আমার সম্মানিত অতিথিবৃন্দরা আছেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য গোলাম সাব্বির আলী, সভাপতি গ্রেটার ঢাকা ফ্রম ইউকে। Assalamu alaikum. I'm honored to say something regarding foreign Bangladeshi people in today's meeting. I sincerely show my respect to Mr. A.Z.M. Zahid Hussain and Mr. M.A. Malik, the President of the BNP in UK. I wouldn't say much long thing, but I must say few things. That Bangladesh is a signatory country of the Human Rights Act 1998. And according to the Human Rights Act signatory countries, any government should comply with the laws. And the law says that any interim government or any new government, they must conduct the vote within the 90 days. But we didn't see that in Bangladesh. The interim government, they have given many dates, and the last date we are listening now that the general election could be held between December and June. And we would, as a foreign remittance holder, we expect the exact date when the election going to be held. And I must say regarding Mr. Zahid Hussain that he has sincerely worked for Begum Khalida Zia in London. We have seen him that day and night while he was staying in London. He worked very hard, and I must thank him from us. Besides that, Mr. Malik, not only in UK, he worked through over the whole world. In UK, in the winter time, in the summertime, in various areas, days and nights, he worked very hard for the Republic of Bangladesh to get the Bangladeshi people's right. So we must remember that one, and we hope that Mr. Malik get the nomination and express his feelings for BNP and act towards the Republic of Bangladesh. And thank you very much, because they are very important. ধন্যবাদ। এবার প্রভাষক খলিলুর রহমান খোকনকে, ইতালি প্রবাসী এবং বাংলাদেশের ভূতপূর্ব সাংগঠনিক নেতৃত্ব দানকারী প্রভাষক খলিলুর রহমান খোকনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রবাসীদের মত বিনিময় সভায়
সম্মানিত সভাপতি এবং মঞ্চ উপবিষ্ট আজকের প্রধান আকর্ষণীয় প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং জিয়া পরিবারের অত্যন্ত বিশ্বস্ত ডাক্তার জাহিদ হোসেন এবং আমাদের মধ্যে আজকে প্রধান বক্তা হিসাবে যিনি আছেন আপনারা সবাই জানেন ইউরোপ সহ সমগ্র বাংলাদেশের প্রতিটি নির্যাতিত নেতা কর্মীদের প্রাণ পুরুষ এবং আমাদের আগামী দিনের দক্ষিণ সুন্দরের দানিশ শেখ ভান্ডারী সম্ভাব্য পরবর্তী জননেতা জনাব আলহাজ মালিক ভাই সহ আজকে আমাদের এখানে প্রবাসী ভাই সহ আমার সম্মুখে সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে বক্তৃতা দেওয়ার বিষয় নেই, যেহেতু আমাদের এখানে সিনিয়র মেম্বাররা আছেন। আমি শুধু এইটুকু বলবো, আমরা প্রবাসে থাকি, প্রবাসে অত্যন্ত সুশৃঙ্খলিতভাবে জীবন পরিচালিত হয়। আমরাও চাই যেভাবে বিগত হায়না আন্দোলনে প্রতিটি আন্দোলনে অংশগ্রহণ করে আমরা এই ইউরোপের প্রতিটি জায়গায় হায়নাদের ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে আজকে আমাদের যে স্বপ্ন করার যে বাংলাদেশ আমাদের সম্মুখে এসেছে, এই স্বপ্ন করা বাংলাদেশে যেন আমরা আমাদের ভোটাধিকার সঠিকভাবে এবং প্রবাসীদের এই রেমিটেন্স যোদ্ধাদের মান মর্যাদা সুরক্ষা রক্ষার ক্ষেত্রে প্রবাসীদের পক্ষ থেকে আমাদের নির্বাচনে অংশগ্রহণ করা এবং প্রবাসীদের পক্ষ থেকে সংসদ সদস্য হিসাবে প্রতিনিধি অংশগ্রহণ করাই আপনাদের কাছে আমার দাবি থাকবে। এবং আমি বলতে চাই, আপনারা সবাই দেশকে গড়ার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে সজোরে অবস্থান নেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভগত। যে নেতার নেতৃত্বে লন্ডন সহ সারা ইউরোপ হয়ে উঠেছিল বিএনপির অগ্নিস্ফুলিঙ্গ, যার নেতৃত্বে যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি ও চেয়ারপারসন উপদেষ্টা জনাব এম এ মালিককে তার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব এম এ মালিক। চাপা দেন, চাপা ফুলগুলো একটু সরাই দিবেন, ফুলগুলো একটু দাদা আছে বাংলাদেশ প্রতিদিন আছে তো ফুলগুলো একটু দাদা ফুলগুলো দিয়েছি, প্রতিদিন দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমার প্রিয় সাংবাদিক ভাইরা এবং বোনেরা, মাইকটা একটু কাছে, প্রবাসীর আজকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকের এই আপনাদের সাথে মত বিনিময় সভায় সভাপতিত্ব করছেন উনিও সাংবাদিক, বিএনপি গড়ানা আমাদের প্রধান অতিথি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশিদের গর্বের কৃতি সন্তান আজকের প্রধান অতিথি। বিকজ ওনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাদার অফ ডেমোক্রেসি, যিনি ফেসিস্ট হাসিনার জুলুমের শিকার হয়েছে। ওনার কঠিন সময় ওনাকে হত্যার পরিকল্পনা হাসিনা করেছিল। লন্ডনের একটা অনুষ্ঠান হাসিনা বক্তব্য দিয়েছিল বেগম খালেদা জিয়া বাঁচার কোনো রাইট নেই এবং তার বক্তব্যে ওনাকে হত্যার হুমকি দিয়েছিল। সেই সময় অত্যন্ত সুচিকিৎসার খুব প্রয়োজন ছিল। অনেকেই ভয়ে ওনার কাছে যায়, কোভিডে ওনার কাছে নেই, কিন্তু সেই সময় সেই বীর আমাদের শ্রদ্ধেয় ডক্টর জাহিদ ভাই আমাদের নেত্রীর পাশে ছিলেন। আজকে আমাদের গর্বিত সন্তান বাংলাদেশিদের ডক্টর
ASDN জাহিদ হোসেন, আমরা ওনার জন্য প্রথমে একটা করতালি দিই। আজকে ওনার কাছ থেকে মূলত আমরা বক্তব্যটা শুরু করি। আজকে প্রবাসীরা আমি প্রবাসীদের সম্পর্কে দু একটি কথা বলেই মূলত প্রবাসীদের আপনাদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে প্রবাসীদের কিছু সুখ দুঃখের কথা বলা। বাংলাদেশের প্রথম প্রেসিডেন্টের আগে স্বাধীনতা যুদ্ধের যিনি ঘোষণা দিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমরা ওনার আত্মার মাগফিরাত কামনা করছি। তার সাথে সাথে যারা মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আইনের ভাষা আন্দোলন থেকে শুরু করে লেটেস্ট কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা প্রবাসী মুক্তিযোদ্ধার সন্তান, আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্তির আন্দোলনে, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন এবং স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের আন্দোলনে প্রবাসীরা, সেই রেমিটেন্স যোদ্ধারা দেশের জন্য, কারণ দেশের সুখে আমরা আনন্দিত হই, দেশের দুঃখে আমরা কাঁদি। আমরা যখন উই আর প্রাউড অফ বাংলাদেশি, যখন আমরা বাংলাদেশি, সেই কারণে আমাদের ড্রিম থাকে যে আমাদের রিটায়ার্ড লাইফ যদি আমাদের মা বাবা উইল ছিল, আমাদেরও উইল থাকে, অন্তত ডেড বডি না হয় বাংলাদেশের খাপন করার জন্য। সেই বাংলাদেশের প্রতি যে ভালোবাসা, এটা মরার পরেও যাতে আমার ডেড বডিটা বাংলাদেশে থাকে, এটা প্রত্যেকটা প্রবাসীদের একটা প্রত্যাশা। প্রবাসীরা গোয়ার বাড়ি জমি কিনে বাড়িতে থাকে না, অনেক সময় কি আত্মীয়কারের আন্ডারে রেখে যায়, অনেক সময় আত্মীয় স্বজনের আন্ডারে। কিন্তু গত 16 বছর প্রবাসী, কিন্তু ব্রিটিশ বাংলাদেশি না, প্রবাসী আমরা যারা বাংলাদেশের বাইরে, সবার ম্যাক্সিমাম ঘর বাড়ি জায়গা জমি এই ফেসিস্ট হাসিনা, এই বাকশালীরা তারা দখল করে রেখেছে। এখন পর্যন্ত এত বড় স্পর্ধা যে আপনার এই কোমলমতি ছাত্রছাত্রীরা আন্দোলনের পরে এবং বিএনপি গত 15-16 বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য যে নির্দেশ দিয়েছেন, যে নেতৃত্ব দিয়েছেন, আজকে প্রধান অতিথি ওনারা যে নির্দেশ দিয়েছেন, আমরা মানুষের ঘরে ঘরে আমাদের কর্মীরা এবং ইভেন এই গত কোটা সংস্কার আন্দোলনও বিএনপির প্রায় 500-রও বেশি লোকজন মারা গিয়েছে এবং ভোটাধিকার ফিরিয়ে আনাচ্ছে। আজকে প্রবাসীরা কেন ভিকটিম? প্রবাসীদেরকে বলেন আপনারা রেমিটেন্স যোদ্ধা, এবার তো প্রমাণও করেছে। হাসিনার পতনের আগে আপনাদের আন্দোলনের সাথে প্রবাসীরা রেমিটেন্স পাঠায়নি, যে কারণে বাংলাদেশে অর্থনৈতিকভাবে তখন দুর্বল, এখন আবার পাঠানো শুরু করেছে। আমি আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলব যে এখন পর্যন্ত ম্যাক্সিমাম প্রবাসীদের বাড়ি বাকশালীদের দখলে রয়েছে। অনেক সময় অনেক জায়গায় কেয়ারটেকার দূর সম্পর্কে আত্মীয় হলেও তার কবলেও আমাদের প্রবাসীদের জায়গা সম্পদ। এইটা এখন অনেককে বলেছিলাম, বলেন আপনারা কোর্টের আশ্রয় নেন। এর আগে আমার বোন বলেছে, ব্যারিস্টার, এরপরে আরেকবার টিপু ভাই বলেছে যে আজকে আইনের যে শাসন বাংলাদেশ, এবং আপনার আদালতে আপনার মামলা করলে এটার জন্য 12 বছর অপেক্ষা করতে হবে। যে কারণে ভেরি আনফর্চুনেটলি ইভেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজয়ীর বাড়ি থেকে তারা বের করে দেয় এই আইনের ভাগ ফক্কর দেখি। তো 12 বছর কে অপেক্ষা করবে? কোন লন্ডনী, কোন আমেরিকান, কোন ইউরোপিয়ান তার সন্তান এখানে আসবে 12 বছর মামলা করবে? এর চেয়ে অনেকেই হোপ ছেড়ে দিয়েছে।
ইভেন সিলেটেও এই যে আপনার বাকশালী এই আরেকটা রঞ্জিত বাহিনী, সে নাকি বিনা ভোটের 2 পয়সার এমপি ছিল, 2 পয়সার মেয়র, 2 পয়সার সাবেক হাসিনা। এই ইভেন আমার দক্ষিণ সুরমায় এমপি আমার বাড়ি পুড়িয়ে দিয়েছে, আমার বাড়ি থেকে 182 ট্রাক মাটি উঠিয়ে নিয়ে বিক্রি করেছে, টয়লেটের কমোড পর্যন্ত উঠিয়ে নিয়ে গেছে। এইভাবে জুলুম করে কেন প্রবাসীদের উপরে জুলুম, এবং প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা। এই জন্য আমি আমার বক্তব্য বিবেচনা করি আমাদের ফরিয়াদ প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন হবে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে, 31 দফা কর্মসূচি রাষ্ট্র মেরামতের জন্য দিয়েছে। আমরা সব কিছুর প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রবাসীদের যাতে ফিউচার প্রবাসীদেরও, যেটা আমার পূর্বের বক্তারা বলেছে, ইভেন এই দেশের পার্লামেন্টেও প্রবাসীদের প্রতিনিধিত্ব দিতে হবে, এটা প্রবাসীদের ডিমান্ড। এই আশা ব্যক্ত করি সাংবাদিক ভাইরা আপনাদের সহযোগিতা কামনা করে এবং বাংলাদেশের ফিউচার আইনের শাসন সুপ্রতিষ্ঠা করার জন্য এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাদার অফ ডেমোক্রেসি, আমাদের মা জাতি, উনি ফিউচার এই দেশ বিল্ড করতে দেশনায়ক তারেক রহমানকে অচিরেই আমি বিশ্বাস করি আমাদের লিডার বলবেন, তারেক রহমান বাংলাদেশে আনবেন। এই দেশে আমরা আপনাদের সবাই মিলে ছাত্র যুবক জনতা যুবতী সবাই মিলে আমরা এই দেশ করব এবং আমাদের এই অঙ্গীকার প্রবাসীরা আপনাদের সাথে থাকবে বলে আমি আশা ব্যক্ত করছি। ধন্যবাদ। মহান আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ আমাদের সকলের ধন্যবাদ এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য রিমিটেন্স যোদ্ধাদের জন্য। এখন আপনারা জানেন যে স্বনামধন্য চিকিৎসকের সার্বক্ষণিক চিকিৎসা সেবায় অনুমতি ক্রমে আমাদের সভাপতিকে আজকের এই সভার সভাপতিকে 2 মিনিট বলার জন্য কথা বলে শেষ করব। ধন্যবাদ এম জাবের ভাই। আজকের অনুষ্ঠানের আয়োজক, উপস্থিত প্রধান অতিথি, আমাদের সকলের প্রিয়, যিনি জাগো ছাত্রদল থেকে আরম্ভ করে একটা শক্তিশালী ন্যাপ তৈরি করেছে চিকিৎসকদের সংগঠন, তার পরবর্তী সময় পেশাজীবী সংগঠন তৈরি করেছে। আমরা যখন একাকার সঙ্গে কথা বলতে পারিনি, জাহিদ ভাইয়ের নেতৃত্বে আমরা প্রতিবাদ করেছি। পরবর্তীতে আপনারা দেখতেন সারা বাংলাদেশে আন্দোলন সংগ্রাম এবং জাহিদ ভাই আমাদের সকলের প্রিয়, সারা বাংলাদেশ এবং দেশের সকলের কাছে প্রধানমন্ত্রী। আমি বক্তব্য দেব না, আমি শুধু বলবো বিশেষ অতিথি আমাদের প্রধান আলোচক এম এ মালিক ভাই মাথায় কালো পাগড়ি বেঁধে লন্ডন থেকে হুঙ্কার দিয়েছে শেখ হাসিনার পতনের জন্য, একটা স্লোগান দিয়েছিল মোদির কোলে হাসিনা দুলে, সেটা প্রমাণ আজকে হাসিনা মোদির কোলে ভারতে। আমি আপনাদের আমার বক্তব্য আমি শেষ করে বলবো যে আপনারা কষ্ট করে সাংবাদিক বন্ধুরা, ইলেকট্রিক, প্রিন্ট মিডিয়া, অনলাইন মিডিয়া সকলে আসছেন প্রধান অতিথির বক্তব্য শোনার জন্য, প্রধান বক্তার বক্তব্য শোনার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সাংবাদিক বন্ধুদের জন্য কিছু আপ্যায়নের ব্যবস্থা আছে ত্রিপুরে, আপনারা দয়া করে যাওয়ার সময় কষ্ট করে নিয়ে যাবেন, গেটে আমরা ব্যবস্থা করে দেব। অতিথিদের জন্য আমরা ব্যবস্থা করে নেই। ধন্যবাদ সবাইকে। আপনারা জানেন স্বনামধন্য চিকিৎসকের সার্বক্ষণিক চিকিৎসা সেবায় মাতৃ শ্রদ্ধায় আল্লাহর অশেষ রহমতে স্বৈরাচারের নিপীড়নের পরেও আমাদের মাতৃতুল্য নেত্রীকে কিছু সুস্থতা আমাদের মাঝে ফিরিয়ে এনেছে সেই প্রখ্যাত চিকিৎসক, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন। ছবি
ধন্যবাদ জনাব মোহাম্মদ ইকবাল হোসেন যুক্তরাজ্য, মোহাম্মদ রাশেদুল হক যুক্তরাজ্য, মোহাম্মদ রাজবীর খান রাহি, মোহাম্মদ আফিরুদ্দিন প্রভাষক, মোহাম্মদ এনিকুল মিয়া, গোলাম সাব্বির আলী এবং আরো অন্যান্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদের বক্তব্য এবং তাদের কোনো আমাদের তাদের বক্তব্য শোনার সম্ভাবনা আমাদের আর হলো না। অতএব আমি এখন আপনাদেরকে অনুরোধ করব যে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি স্বনামধন্য চিকিৎসক, সার্বক্ষণিক চিকিৎসা সেবায়, মাতৃশ্রদ্ধায়, আল্লাহর রহমতে স্বৈরাচার নিপীড়নের পরেও আমাদের মাতৃতুল্য নেতৃত্বকে কিছু সুস্থতা আমাদের মাঝে ফিরিয়ে পেয়েছি। সেই প্রখ্যাত চিকিৎসক, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জনাব জনাব AJM জাহিদ হোসেন। ভাই বসেন বসেন। নামাই দেন নামাই দেন। সম্মানিত সভাপতি জাহাঙ্গীর লাল মিন্টু এবং আজকে অনুষ্ঠান পরিচালনা করছিলেন জাকারিয়া সাহেব, উনি প্রবাসীও আবার বাংলাদেশীয়, সবাই বাংলাদেশি। আমরা আমার বাম দিকে উপস্থিত আছেন জনাব এম এ মালিক, বিএনপি যুক্তরাজ্য শাখার সম্মানিত সভাপতি এবং পলায়নকৃত স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রবাসীদের অন্যতম সংগঠক এবং নেতা, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা জনাব এম এ মালিক। উনি আর আমার ডান দিকে এবং বাম দিকে বসা রয়েছেন সম্মানিত প্রবাসী ভাইরা এবং সামনে উপবিষ্ট ভাই ও বোনেরা এবং সম্মানিত সাংবাদিক ভাই ও বোনেরা। আমি দীর্ঘদিন পরে বাংলাদেশে আজকে কথা বলছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আপনাদের সবাইকে। সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয়, অ্যাকচুয়ালি এই বিষয়টি এখনো মানে আপনার সিদ্ধান্ত কোনো হয়ে গেছে তা না, একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে। একটা হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ, এটা হচ্ছে একটা মানে প্রাইম কনসার্ন। প্রবাসীদের প্রপার মূল্যায়ন, এটাও একটা বিষয় আছে, পলিটিক্যালি মূল্যায়ন। আরেকটা বিষয় আছে এখানে যে প্রবাসীদের বিভিন্ন রিসোর্স এই বাংলাদেশে আপনার কারো বাসা বাড়ি, কারো ব্যবসা বাণিজ্য এগুলো আছে, এগুলো প্রপার রক্ষণাবেক্ষণের ব্যাপারে কিছু কিছু বাংলাদেশে যেমন অনেকের আমাদের জায়গা জমি ব্যবসা দখল হয়ে গেছে, ঠিক প্রবাসীদেরও এরকম ইররেসপেক্টিভ অফ মানে তাদের তারা কোথায় কাজ করছে সেটা দেখে সেগুলো কিন্তু তাদের বেলাতে ঘটেছে। এটার ব্যাপারে কিভাবে মানে আপনার কি করা যায়। আরেকটা হচ্ছে যে আগামী নির্বাচন নিয়ে সবাই কথা বলে, প্রবাসীদেরও কনসার্ন আছে। মোর দেন 10 মিলিয়ন পিপল দেশের বাইরে আছে, 1 কোটির বেশি অধিক আমাদের প্রবাসীরা আছে। আমাদের দেশে যদি 12 কোটি ভোটার থাকে, তার মধ্যে যারা প্রবাসী তারা কিন্তু সবাই অনেকেই ভোটার আছে। কাজেই সেখানে প্রায় এই মানুষগুলোর যে কনসার্ন সেটা দেশের জন্য, দেশের নির্বাচনের জন্য, গণতন্ত্রের জন্য, সেইটি নিয়ে আজকে যে মত বিনিময় এখানে আমাকে ডাকার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, আমি ফিজিক্যালি ইল, আমি একটু শারীরিকভাবে একটু অসুস্থ। আমি ফজর পর্যন্ত জানতাম না যে প্রোগ্রামটা কোথায় হবে বা আদৌ হবে কিনা, আজকে ফজর পর্যন্ত। কাজে আমি এই জন্য আই ওয়াজ নট প্রিপেয়ার্ড। আর কিন্তু টাইম ডিফারেন্স ছিল, আমি যে ফজরের পরে ঘুমিয়ে গেছি, কাজে আমি এই জন্য আসতে দেরি হচ্ছে। আই এম সরি ফর দ্যাট, আমি টাইমলি আসতে পারিনি। আবার এটা আমার অপারগতার জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আসেন আমরা যে বিষয়টি আমাদের মালিক ভাই এখানে বা প্রস্তাব তুলেছেন বা অনেক বক্তা বক্তব্য দিয়েছেন,
প্রথমে আমি যেটি বলতে চাই, আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে যারা বাংলাদেশে আছি গণতন্ত্রের জন্য দীর্ঘ 17 বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যে লড়াই আমরা শুরু করেছিলাম বিগত 17 বছর, যেটি গত জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পলায়নের মাধ্যমে একটা অধ্যায় এখানে কেবল আমাদের বাস্তবায়িত হয়েছে। বাট গণতন্ত্র পুনরুদ্ধারের এখনো বিরাট লম্বা কার্যক্রম আমাদের হাতে রয়ে গেছে, যেটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার তাদের দায়িত্ব হচ্ছে যত দ্রুততার সঙ্গে জনগণের অধিকার জনগণকে প্রয়োগ দেওয়ার ব্যবস্থা করা এবং জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কাদেরকে তারা তাদের সেবা করার দায়িত্ব দিবে, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া। কারণ 2008 থেকে 24 পর্যন্ত জনগণ তার অধিকার প্রয়োগ করতে পারে না এবং জনগণের মালিকানা জোর করে কেড়ে নেওয়া হয়েছিল। এই অবস্থায় বিদেশিরা শুধু ইউকে নয়, ইউরোপ বলেন, আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিশেষ করে মিডল ইস্টে বলেন, সর্বত্র ছড়িয়ে থাকা প্রবাসী ভাই বোনেরা যেভাবে গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন এবং নিজেরা নিজেদের অর্থ সম্পদ সময় দিয়ে এবং লেখনীর মাধ্যমে ভার্চুয়ালি বিশেষ করে ওনারা যে জনমত তৈরিতে ভূমিকা রেখেছেন সেই জন্য আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং এটা করতে যে মানে আপনার নির্মমতার শিকার হয়ে বেশ কয়েকজন প্রবাসী ঢাকা এয়ারপোর্ট সহ বিভিন্ন জায়গায় শাহাদত বরণ করেছে, কাজেই তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আর এই আন্দোলন সংগ্রামে গত 17 বছরে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে বিভিন্ন পর্যায়ে আমাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে, সাধারণ মানুষ গুম হয়েছে, শহীদ হয়েছে, ছাত্র জনতা সেই আবু সাইদ বলেন, মুক্ত বলেন, এনাদের সবার আত্মত্যাগের মাধ্যমেই কিন্তু আজকের এই অবস্থা আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি। কাজে এই যে পরিবেশ সৃষ্টি হয়েছে, অনেক চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে, অন্ধত্ব বরণ করেছে, পঙ্গু অবস্থায় জীবন যাপন করেছে, তাদের সবার প্রতি আমরা সশ্রদ্ধ সালাম জানাই, কৃতজ্ঞতা জানাই এবং তাদের পুনর্বাসনের জন্য আমরা যারা জীবিত আছি আমাদের দায়িত্ব রয়েছে তাদের পাশে দাঁড়ানো, সেটি আমাদের অবশ্যই স্বীকার করতে হবে। আর সেই সাথে আমরা আমাদের দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, ওনার অবদানকে আজকে স্বীকার করতে হবে। স্বাধীনতার ঘোষণা দিয়েই বসে থাকেননি, লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, কিন্তু দেশ পুনর্গঠনে যখন এসছেন আজকের যে রেমিটেন্স, আজকে যে কথা বলেন আমরা বিদেশে আছি, বিদেশে কাজ করার সুবিধা, এখানে যারা অনেকদিন পূর্ব থেকে অর্থাৎ দীর্ঘদিন যাবৎ বিদেশে আছেন তারা সবাই জানেন এই সুযোগ সৃষ্টির পিছনে সবচেয়ে বড় অবদান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের। কাজেই ওনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই এবং দেশ কৃতজ্ঞতা জানানো উচিত। আজকে রেমিটেন্স নিয়ে যে গর্ব করেন, প্রত্যেক মাসে $2 বিলিয়ন আপনার রেমিটেন্স আসছে, আলহামদুলিল্লাহ। It was started by late President Ziaur Rahman during that regime. এবং আজকে যে আরএমজি অর্থাৎ আপনার যে গার্মেন্টস দি বিগেস্ট মানে আপনার এক্সপোর্ট যেখানে হচ্ছে, সেইটার উদ্যোক্তা লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজে আমরা এই জাতি তাকে শ্রদ্ধা করে খালি শুধু স্বাধীনতার জন্য না, দেশের অর্থনৈতিক পুনর্গঠন এবং মুক্তির জন্য ওনাকে আমাদের শ্রদ্ধা করতে হবে, মনে রাখতে হবে এবং দেশের শৃঙ্খলা ফেরত আনার জন্য যে লোকটি সবচেয়ে বেশি অবদান রেখেছেন, জীবন দিয়ে শহীদ হয়েছেন কিন্তু দেশ পুনর্গঠনের সিদ্ধান্ত নিতে পিছপা হননি, তিনি হচ্ছেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন দেশের বিরোধী দলীয় এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, সব সময় প্রবাসীদের মঙ্গলের জন্য আজকে যত সুযোগ সুবিধা সৃষ্টি এবং প্রবাসীদের সেই আপনার এই রাজুকের প্লট বলেন আর বিভিন্ন সুযোগ সুবিধা বলেন, এগুলো দেওয়ার ব্যাপারেও কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখনই ক্ষমতায় ছিল তখনই চেষ্টা করেছে। এবং আজকে আপনাদের স্বীকার করতেই হবে, বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন আপনাদের বাড়ি ঘর দখল বা এরকম ব্যাংক বিমা দখল হয়ে গেছে বা ডাইরেক্টরশিপ চলে গেছে, এরকম একটি ঘটনা আপনারা উল্লেখ করতে পারবেন না। মালিক সাহেব বললো ওনার বাড়ির 180 ট্রাক মাটি নিয়ে গেছে, আওয়ামী লীগের
প্রবাসী অনেকেই বিদেশে আছে, তারা কি কেউ বলতে পারবে যে বিএনপির আমলে তাদের এক ট্রাক মাটিও কেউ সরিয়েছিল? কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে হোয়াট দে ডিড, যার জন্য আজকে তারা মানুষের সামনে আসতে পারে না। মানুষ তাদেরকে ঘৃণা করে, মানুষকে তারা ভয় পায়, কারণ জনগণের দরকার ছিল না, তাদের দরকার ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্যর সহযোগিতায়, প্রশাসনের কিছু সহযোগিতায় আপনার 14-এর বিনা ভোট, 18-এর রাত্রের ভোট আর 24-এর আমিনামি নির্বাচন। অর্থাৎ পাবলিকের দরকার নাই, দরকার হচ্ছে কিছু মুসলমানের কিছু অনৈতিক কার্যক্রমের সহযোগিতাকারী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য এবং প্রশাসনের কতিপয় সদস্য। কাজে পাবলিকের ওয়েলবিং এর জন্য তাদের কোনো মাথা ব্যথা ছিল না, না থাকার কারণেই ওনারা কিন্তু পালিয়ে যেতে পেরেছেন। পালিয়ে গেলে যে অন্য মানুষের কি কষ্ট হবে, নেতা কর্মীদের কি অবস্থা হবে সেটি ভুলে গেছেন। অর্থাৎ কোনো দায়বদ্ধতা অতীতেও তাদের পূর্বপুরুষদের ছিল না। ইতিহাস বলে ওনারা আত্মসমর্পণ করেছিলেন যুদ্ধ ফেলে দিয়ে, আর বর্তমান বলে ওনারা পালিয়ে গেছেন। কাজে এই পলায়নকৃত অবস্থায় যারা আছেন তারা এখন যদি আবার আর মানে আটা বের করার কচ্ছপের মতো চেষ্টা করেন তাহলে এটা ভুল হবে। মনে রাখতে হবে যে পাপ করেছেন এটি প্রায়শ্চিত্ত বাংলাদেশের মাটিতে করতেই হবে। অন্যায় ইলিয়াস আলী কোথায়? এইখানের চৌধুরী আলম কমিশনার ছিল। চৌধুরী আলমের ছেলে মেয়ে জানে না চৌধুরী আলম জীবিত না মৃত। চৌধুরী আলমের কোনো মৃত্যুবার্ষিকী আছে না ফেরত আসবে? আপনি কত বড় দুর্ভাগ্যজনক। হিরোর ছেলে মেয়ে জানেন, একটা আমাদের এমপি ছিল সেই বেচারা লাকসামে, তার অবস্থা কি আমরা জানি না। এইরকম ভাবে একটা রাম রাজত্ব একটা মগের মূল্য তৈরি করে, অর্থাৎ কর্তৃত্ববাদী শাসনের চরম পরাকাষ্ঠা যেটি দেখানো সেটি দেখিয়েছিল পলায়নকৃত স্বৈরাচার। এবং তারা মনে করেছিল মানে তারা বোধহয় ওই 41 বলতো না, কিন্তু আল্লাহ তাআলা, আমি কিন্তু সবসময় বলতাম নির্ধারিত সময় পর্যন্ত আল্লাহ তার কোরআন শরীফে বলেছেন আমি অবকাশ দেই, সেই নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ পেয়েছেন, তারপরে উলট পালট করে দেই। 5ই আগস্ট এখানে সাংবাদিকরা বন্ধুরা আছেন, 5ই আগস্ট দুপুর 12টা পর্যন্ত আপনি কিছুই দেখাতে পারেন না, আমরাও দেখতে পাই না, দেশবাসী দেখতে। 12টার পরেই ঘটনা উল্টে গেল এবং দেখলো জনতার স্রোত ঢাকা শহর দখল করে নিল, আরেকজন হেলিকপ্টারে পালিয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পেলাম। অর্থাৎ নির্ধারিত সময় ওটাই ছিল। কাজেই মনে রাখতে হবে কোনো অবস্থাতে কর্তৃত্ববাদী শাসন হিটলারেরটাও মুসলিনিরটাও স্থায়ী হয়নি, এবং আইয়ুব খানের কর্তৃত্ববাদী শাসনও টিকে নাই। এখানেও যে অবস্থা, বা আমাদের দেশেও যারা স্বৈরাচারী ছিল তারাও প্রলম্বিত করতে পারে নাই, চেষ্টা করেছে। ইনারা হয়তো একটু বেশি দিন এবং রক্তক্ষয়ের মাধ্যমে অর্থাৎ রক্তের বিনিময়ে যে অর্জন আগামীর বাংলাদেশ পুনর্গঠন, সেটি কিন্তু সত্যিকার অর্থে আমাদের যে গণ ঐক্য তৈরি হয়েছিল 5ই আগস্ট, সেটিকে আমাদের ধরে রাখতে হবে। কোনো অবস্থাতেই পতিত স্বৈরাচারীর উস্কানি অথবা প্রলোভন অথবা পার্শ্ববর্তী কোনো দেশের কোনো ধরনের চাপ, এগুলোর সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। সবার আগে বাংলাদেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান যেরকম বলেছেন সেটি মনে রাখতে হবে যে দেশটি আগে। আমাদের নেতা বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ জিয়ার ঘোষণা, ওনার ছেলে বলেছেন সবার আগে বাংলাদেশ। আজ মনে রাখতে হবে আমাদের কি আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এবং ঐক্যবদ্ধ থেকেই নির্বাচন নিয়ে যে ধরনের প্রলম্বিত করার চেষ্টা করা হচ্ছে, আমি মনে করি যতটুকু সময় গিয়েছে আর যৌক্তিক সময় ডিসেম্বর আর জুন, এই তো গ্যাপ, ঠিক আছে, এটা নিয়ে আলোচনা করে একটা ফয়সলা করেন, এটা নিয়ে একটা আলোচনা করে ফয়সলা করেন। এখানে তো দল বলে নাই ডিসেম্বরে নির্বাচন। আরে বাবা, আপনারা এটা রোড ম্যাপ তো দেন, অমুক তারিখে এটা হবে, অমুক তারিখে এটা হবে, বলতে তো সমস্যা নাই। ইউ নিড টু সে সামথিং। জনগণ কতদিন অপেক্ষা করবে? আমরা তো চাপাতি রাত্রিবেলায় সন্ধ্যার পরে বিশৃঙ্খলা দেখতে চাই না। আমরা তো দেখতে চাই না যে কোনো অবস্থাতেই
যাদের বিভিন্ন জায়গায় বসার কথা না তারা বসে করবেন, জনগণ যাদেরকে মনে করবে দেশ পরিচালনার দায়িত্ব দিবে তারাই দেশ পরিচালনা করবে। তাদের যে ওনারশিপ থাকবে, তাদের পিছনে যে ব্যাক সাপোর্ট থাকবে, সেটি তো অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে অর্জন করা সম্ভব নয়। ইয়েস, জনসমর্থন আমাদের সবারই মিলিত প্রচেষ্টার ফসল আজকে অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু নির্ধারিত সময় বেশি যদি প্রলম্বিত করে ফেলেন তাহলে গ্রাজুয়ালি কিন্তু আপনাদের এই কার্যক্রম, এখনই দেখেন গতকালকে বা পরশু তার আগের দিনের যদি আপনি পত্র পত্রিকায় দেখেন, আপনারাই যারা ক্ষমতায় আছেন বা ক্ষমতার ছিলেন এখন একটু বাইরে এসছেন, তাদের বিভিন্ন বক্তব্যে আপনাদের মধ্যে এক ধরনের বিশৃঙ্খলার আওয়াজ পাওয়া যায়। জনগণ বিশৃঙ্খলা চায় না, জনগণ চায় নির্ধারিত একটি সময়ের মধ্যে আপনারা একটা নির্বাচনের রোডম্যাপ দেন, যেরকম সকল রাজনৈতিক দলের বেশিরভাগ রাজনৈতিক দল যারা এই দেশে দীর্ঘ সময় যাবৎ রাজনীতি করেন, স্বাধীনতা যুদ্ধ পূর্ববর্তী পরবর্তী সময় থেকে তারা সবাই মতামত দিয়েছেন। কাজেই সেটি যত দ্রুততার সঙ্গে করবেন, মনে রাখবেন আভ্যন্তরীণভাবে আঞ্চলিকভাবে বাংলাদেশ তত বেশি শক্তিশালী হবে। কখনোই ভাববেন না যে আপনারা খুবই শক্তিশালী। আপনারা শক্তিশালী যখন বাংলাদেশের 18 কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে আপনাদের পেছনে থাকবে, তখনই আপনি শক্তিশালী। কোন অবস্থাতেই অনির্বাচিত সরকার নিজেকে খুব শক্তিশালী ভাবার কোনো কারণ নেই। জনগণের প্রতিনিধিত্বশীল সরকারই সবচেয়ে ক্ষমতাশীল, সবার সঙ্গে ক্ষমতা হলো মহান রাব্বুল আলামিনের। আর বাংলাদেশে হবে নির্বাচিত সরকার, তার জনগণের প্রতিনিধিত্বশীল সরকার, যাদেরকে দায়িত্ব দিবে জনগণ, তারাই হবে সত্যিকার অর্থে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা সবচেয়ে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারবে। কাজেই নির্বাচনের বিষয়ে যত দ্রুত সময় ক্ষেপণ কমিয়ে আপনারা ঘোষণা দিবেন, রোডম্যাপ দিবেন, তত ভালো। মানুষের মধ্যে যে এক ধরনের কনফিউশন সেটা কমে যাবে এবং দূর করার দায়িত্ব আপনাদের। এবং এটি কোনো অবস্থাতেই পলিটিক্যাল পার্টি যাচ্ছে কথা বলছে, তারপর আলোচনা করেন। আরেকটা হচ্ছে আপনারা ভোটের কথা বলেছেন, প্রবাসীদের ভোট দেওয়ার ব্যাপারে বিএনপির দাবি হচ্ছে যে প্রবাসীদের ভোটাধিকার আদায় করা, এটা বিএনপির দাবির মধ্যে একটা। এখন কথা আসছে প্রবাসীদের এই ভোটাধিকারটা কিভাবে হবে। এটা কেউ বলছে পোস্টাল ব্যালটে হবে, কেউ বলছে অনলাইনে হবে, কেউ বলছে প্রক্সি ভোটে হবে, অর্থাৎ মাইক্রো লেভেলে আলোচনা কি পদ্ধতিতে হবে। বাট ভোটাধিকার দেওয়ার ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের দাবি পূর্ণ, আমাদের যে নেতৃত্ব প্রথম থেকে জনাব তারেক রহমান সহ আমাদের স্থায়ী কমিটি বলেন, বিএনপি নীতি নির্ধারণী মহল, তারা একমত যে ভোটাধিকারের ব্যাপারে কোনো ধরনের দ্বিমত নাই। ভোটাধিকার কিভাবে হবে এটা এখন নির্বাচন কমিশনের সাথে আলোচনা হবে। তারপর আপনারা যারা প্রবাসী নেতৃবৃন্দ আছেন তাদের সাথে আলোচনা করার, মত বিনিময় করার প্রয়োজন আছে। একচুয়ালি এটা পোস্টালে ভালো হবে না প্রক্সিতে ভালো হবে না অনলাইন ভোটিং এ ভালো হবে, সেটি আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে কোনো ধরনের দ্বিমত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে নাই, সেটি আপনারা মোটামুটি নিশ্চিত থাকতে পারেন। আরেকটি হচ্ছে যে প্রবাসীদের সম্পদ খালি নয়, বাংলাদেশের যে কোনো মানুষের সম্পদ রক্ষা করা যে সরকার ক্ষমতায় থাকবে তাদের দায়িত্ব। রাজনৈতিক দল যারা রাজনীতি করেন তারা জনগণের উন্নয়ন, ভাগ্য উন্নয়ন, জনগণের ভালোর জন্য রাজনীতি করেন। আজ সকল রাজনৈতিক দলেরও দায়িত্ব দেশের তার সাধারণ মানুষ, তার ভোটার, তার এলাকার মানুষ, প্রত্যেকটা মানুষের প্রবাসী না বাংলাদেশী এটি বিবেচ্য বিষয় নয়। তাদের সম্পদ আইনানুগভাবে রক্ষা করার জন্য প্রথম দায়িত্ব হচ্ছে বর্তমান যে সরকারি ক্ষমতায় থাকবে তাদের, আর দ্বিতীয় দায়িত্ব হচ্ছে পাড়া প্রতিবেশী পার্শ্ববর্তী মানুষ। এবং আমরা যারা রাজনীতি করি আমরা অবশ্যই যে কোনো অন্যায় অবিচার এর বিপক্ষে এবং ন্যায়ের পক্ষে কথা বলার দায়িত্ব অবশ্যই আমরা রাজনীতি করলে সকল রাজনীতিবিদের এবং আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের এবং আমার নিজের। কাজেই এ ব্যাপারে আপনাদের পাশে আমরা
যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা যেখানে আমাদের যাওয়া প্রয়োজন, কথা বলা প্রয়োজন, আমাদের নেতৃবৃন্দ কেন্দ্রীয়ভাবে স্থানীয়ভাবে আপনাদের পাশে থাকবে। কারণ বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় স্তম্ভ হচ্ছে এই প্রবাসীদের রেমিটেন্স। কাজেই অর্থনৈতিক গতিধারাকে যদি সচল রাখতে হয়, আমাদের যদি রিজার্ভকে ধরে রাখতে হয়, বাংলাদেশকে যদি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে যে আপনাদের অবদান, এটার যথার্থ মূল্যায়ন এবং আপনাদের এই রেমিটেন্সে যথার্থ ব্যবহার সুনিশ্চিত করা, যেই সরকার দায়িত্বপ্রাপ্ত হবে, যে রাজনৈতিক দল রাজনীতি করবে, তাদের রাজনীতির মধ্যে এটি অবশ্যই থাকতে হবে। কারণ আপনাদের সংখ্যা একজনই হোক আর 1 কোটি হোক, যদি এটি জন আকাঙ্ক্ষার রাজনীতি হয় এবং জনগণের সুশাসনের রাজনীতি হয়, তাহলে একজনের অধিকার হোক আর 1 কোটি মানুষের অধিকার হোক, সবার অধিকারই সমান। প্রত্যেক অধিকারের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে। কোনো অবস্থাতেই আপনাদের এই সম্পদের হানি হোক অথবা যারা অতীতে করেছেন সেটি কিভাবে আপনারা ফেরত পেতে পারেন, সেটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় প্রবাসীদের পক্ষে, ন্যায়ের পক্ষে, জনগণের উন্নয়ন এবং ভালোর পক্ষে থাকবে। আপনাদের সবাইকে আজকের এই আয়োজনের জন্য আবারও আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা মনে করি এই যে মতামত তৈরি করে অপিনিয়ন বিল্ড আপের যে প্রোগ্রাম, এই প্রোগ্রাম আয়োজন করে আপনারা ভালো করেছেন এজন্যই যে কারণ দেশের মানুষেরও জানা উচিত, বোঝা উচিত আপনাদের কষ্ট, দুঃখ, চাওয়া বা না পাওয়ার বেদনা প্রত্যেকটাই যদি আপনারা তুলে ধরতে পারেন, তাহলে রাজনৈতিক দল এবং অন্যান্য নীতি নির্ধারণী মহল আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা আরো বেশি অনুভব করবে। আপনাদের যে সমস্ত দাবি বলবো না, যে অধিকারের কথা আপনারা এখানে তুলে ধরেছেন, সেগুলো যথাযথভাবে আদায় করার ব্যাপারে আপনারাও যেমন সোচ্চার, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আপনাদের পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আপনারা প্রবাসে থেকে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমানকে যে ধরনের সহযোগিতা করেছেন এবং এই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ভূমিকা রেখেছেন, সেই জন্য আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। সর্বোপরি বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আপনারা যে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, রোজা থেকেছেন, অনেকে সদকা দিয়েছেন, অনেকে তওয়াফ করেছেন, হজ করেছেন, উমরা করেছেন, তার প্রত্যেকটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ আপনাদের আরো তৌফিক দেন। আর ওনার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং ওনার সুস্থতার জন্য, দেশবাসী সকলের সুস্থতার জন্য, আমাদের দেশের মঙ্গলের জন্য আপনারা সবাই দোয়া করবেন। জনাব তারেক রহমান ইনশাআল্লাহ আপনাদের সবার সহযোগিতায় অতি শীঘ্র যাতে দেশে ফিরত আসতে পারে সে ব্যাপারে আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।